নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে তোমাদের সাথে কিছু জেনারেল স্টাডিজ এর এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা পূর্বেও বিভিন্ন এক্সামে এসেছে। তো এই ভিডিওটিকে তোমরা দেখবে এবং তোমরা অবশ্যই একটি খাতা নিয়ে বসবে। তোমরা দেখবে যে কতগুলো অ্যান্সার তোমরাও ঠিক করতে পারলে, তাহলে কি হবে, তোমাদেরও একটি মক টেস্ট টাইপের দেওয়া হয়ে যাবে। তো অবশ্যই সমস্ত ভিডিও দেখার পরে তোমরা যখন কাউন্ট করবে কতগুলো ঠিক হলো, মিলিয়ে নেওয়ার পর অবশ্যই ভিডিওর শেষে কমেন্টে লিখবে কতগুলো ঠিক হলো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী এই টাইপের আরো ভিডিও তোমরা যখন আমি আর কি আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এই টাইপের ভিডিও দেখতে অভ্যস্ত এবং যারা এই টাইপের ভিডিওতে মক টেস্ট টাইপের দিতে ইচ্ছুক। তো চলো আমরা ভিডিওর সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে? ফার্স্ট প্রশ্ন বলেছে, রাজা হওয়ার পর অশোকের একমাত্র বিজয়ের কথা তার কোন আদেশে উল্লেখ রয়েছে? কোন আদেশে মানে কোন শিলালিপিতে উল্লেখ রয়েছে বলতে পারবে। এখানে দেখো ইংলিশটা পড়লে তোমরা ভালো বুঝতে পারবে। দি অনলি কনকোয়েস্ট অফ Ashoka made after he become king is mentioned in which of his edict? কোন লিপিতে রয়েছে? এখানে তো অপশন দিয়েছে কি, রক এডিক্ট 2, রক এডিক্ট 1, রক এডিক্ট 13, রক এডিক্ট 12। রক এডিক্ট বলতে আমরা এখানে বুঝি শিলালিপি। কোন শিলালিপিতে রয়েছে? এখানে শিলালিপিতে রয়েছে কি 13 নম্বর শিলালিপিতে উল্লেখ রয়েছে অশোকের রাজা হওয়ার পর তার বিজয়ের কথা। ঠিক আছে, এখানে দেখো তিনি ছিলেন তৃতীয় এম্পেরর। ঠিক আছে, বা এম্পেরর বলতে পারো বা শাসক বলতে পারো। ঠিক আছে, তিনি তৃতীয় শাসক ছিলেন কার পর? চন্দ্রগুপ্ত মৌর্য আর বিন্দুসারের পর তিনি তৃতীয় মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তার শাসনকাল ছিল 268 বিসি থেকে 232 বিসি পর্যন্ত। তার সময় তিনি একমাত্র একটি যুদ্ধ লড়েছিলেন, সেটা হয়েছিল কি কলিঙ্গ ওয়ার। এটা মনে রাখবে। তো এই বেসিক জিনিসগুলো তোমরা অ্যাডেড ইনফরমেশন হিসেবে রাখতে পারো, এই সব থেকেও প্রশ্ন এসে যায়। ঠিক আছে, তিনি থার্ড এম্পায়ার ছিল, এটা মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের। তাহলে রক এডিক্ট 13তে তার বিজয়ের কথা উল্লেখ রয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে? পরবর্তী প্রশ্নে বলেছে ভারতের প্রায় 80% কয়লা মজুদ রয়েছে কোথায়? অ্যাবাউট 80% অফ দি কোল রিজার্ভস অফ ইন্ডিয়া লাইন দি, কোথায় হয়ে যাবে? মহানদী উপত্যকা, দামোদর উপত্যকা, না গোদাবরী উপত্যকা, না সন উপত্যকা? এটা হয়ে যাবে কি দামোদর উপত্যকা। তাহলে দামোদর উপত্যকায় ভারতের প্রায় 80% মানে 80% কয়লা মজুদ রয়েছে। যেখানে দেখো কয়লা আমাদের কি প্রাইমারি যে এনার্জি সোর্স রয়েছে তা আমাদের কয়লাই পূরণ করে। ঠিক আছে, প্রাথমিক যে আমাদের এনার্জি সোর্স মানে আমরা যে ইলেকট্রিক যে চলাই, বিভিন্ন শিল্পতেও যে ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়, সে সবকিছু আমাদের কয়লার থেকে, মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। আর তাপবিদ্যুৎ কেন্দ্রে মূলত কয়লার প্রয়োজন হয়। ঠিক আছে, আর 67% কি, যে সমস্ত রকম কমার্শিয়াল যে ক্ষেত্রে যে এনার্জিকে ইউজ করা হয় তার প্রায় 67% এই দেশের 67% এই কোলের থেকে উৎপন্ন বিদ্যুৎই ব্যবহার করা হয় এখনো পর্যন্ত। ঠিক আছে, যেহেতু এখনো পর্যন্ত রিনিউয়েবল এনার্জি এখনো পুরো দমে মানে এখনো গিয়ারে আসেনি আমাদের দেশে, তো এখনো পর্যন্ত আমাদের কোলের উপরে নির্ভর করতে হচ্ছে সেই পাওয়ারের ক্ষেত্রে, প্রাইমারি পাওয়ারের ক্ষেত্রে। তো দামোদর উপত্যকায় ভারতের প্রায় 80% কয়লা মজুদ রয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে? ভারতের সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে কোন সংবিধান সংস্থার কথা বলা হয়েছে? আর্টিকেল 280 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টেক্স অ্যাবাউট হুইচ কনস্টিটিউশনাল বডি? অপশন কি দিয়েছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নাকি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নাকি ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া? এখানে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়েছে ফিনান্স কমিশন। ভারতের সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে ফিনান্স কমিশনের কথাই উল্লেখ রয়েছে। ফিনান্স কমিশন আসলে একটি কনস্টিটিউশনাল বডি। একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি আত্মজীবনী কে কি বলা হয় আর কি, বা আত্মজীবনীর নাম কি?
এখানে দেখো কি বলছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জির অটোবায়োগ্রাফি ইজ কল্ড, কি নামে ডাকা হয়, আত্মজীবনী। অপশন দেখো কি বলেছে, হিন্দ স্বরাজ, এ নেশন ইন দি মেকিং, ইয়াং ইন্ডিয়া, নাকি হিন্টস ফর সেলফ কালচার। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি এ নেশন ইন দি মেকিং। এখানে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা রাষ্ট্রগুরু বলেও জানি, বা তাকে রাষ্ট্রগুরু বলেও সম্বোধন করা হয়, এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার হিসেবেও পরিচিত ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার হিসেবে পরিচিত ছিলেন কখন, ব্রিটিশ রুল যখন চলছিল, মানে ব্রিটিশদের শাসনাকালীন, ঠিক আছে। আর তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন নামে একটি জাতীয় সংস্থাও স্থাপন করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন নামে একটি জাতীয়তাবাদী সংস্থাও স্থাপন করেছিলেন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডিং কমিটির মেম্বারও ছিলেন তিনি। ফাউন্ডিং কমিটির মেম্বার তিনি ছিলেন। তো এই জিনিসগুলো অ্যাডেড ইনফরমেশন, এটা তোমরা মনে রাখতে পারো, এটাও বিভিন্ন অনেক সময় পরীক্ষাতে এসে যেতে পারে। তো তার আত্মজীবনীর নাম এ নেশন ইন দি মেকিং, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোণার্কের সূর্য মন্দির বহুল প্রচলিত, কি জন্য বা কি নামে প্রচলিত। হ্যাঁ দেখো, ইংলিশটা পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সান টেম্পল অ্যাট কোণার্ক, কোণার্কে যে সান টেম্পল রয়েছে সেটি আরেকটি নামে পরিচিত, সেটা কি নামে পরিচিত, এখানে বলছে পপুলারলি নোন অ্যাজ দি হোয়াইট প্যাগোডা, ব্ল্যাক প্যাগোডা, গোল্ডেন প্যাগোডা, নাকি ব্রোঞ্জ প্যাগোডা। এটা কি হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাক প্যাগোডা। কোণার্কের সূর্য মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, কি কারণে, এটি ব্ল্যাক গ্রানাইট দিয়ে তৈরি। কোণার্কের সূর্য মন্দির কি ব্ল্যাক গ্রানাইট দিয়ে তৈরি, এর জন্য একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, এবং এটি রাজা নরসিংহ দেওয়ার নামে, মানে নরসিংহ দেব এটা তৈরির আদেশ দিয়েছিলেন, সেই সময় তার আদেশে এটা তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র নয়, মানে নিচে 4টি অপশন দেওয়া রয়েছে, তো সেই 4টি বাদ্যযন্ত্রের মধ্যে কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র নয়। এখানে দেখো প্রথম অপশন কি বলেছে, গিটারে তার রয়েছে, তোমরা সবাই জানো। সিতারেও তার রয়েছে, ভায়োলিনেও তার রয়েছে, এবং ভায়োলিনকে একটি লাঠির মতন থাকে, সেটা দিয়ে বাজানো হয় তারের উপরে। তো তারপরে রয়েছে ট্রাম্পেটটা কি অনেকটা বাঁশির আকারের মতন, ঠিক আছে, এরকম রয়েছে, এরকম বাঁশির আকারের মতন, ঠিক আছে। তো ট্রাম্পেটটা কি তাহলে তার বিহীন, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে ট্রাম্পেট। নিম্নলিখিত তারযুক্ত বাদ্যযন্ত্র নয় কি ট্রাম্পেট। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, রাজ্যসভার চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দেন কার কাছে। রাজ্যসভার চেয়ারম্যান অফ রাজ্যসভা সাবমিটস হিজ রেজিগনেশন লেটার টু কার কাছে। এটা প্রধানমন্ত্রী হবে, নাকি ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, নাকি স্পিকার অফ লোকসভা, নাকি প্রেসিডেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেসিডেন্ট। তো রাজ্যসভার চেয়ারম্যান আসলে কে, রাজ্যসভার চেয়ারম্যান আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছে, আমরা প্রেসিডেন্ট তো রয়েছে, প্রেসিডেন্টের পরে যে আমাদের উপরাষ্ট্রপতি পদটা থাকে, যে উপরাষ্ট্রপতির পদই হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান পদ, দুটো একই জিনিস। তো ঠিকই দেখো, যে উপরাষ্ট্রপতি রয়েছে, তো উপরাষ্ট্রপতি তার রেজিগনেশন রাষ্ট্রপতির কাছেই একমাত্র পেশ করতে পারে। তো তারা যদি উপরাষ্ট্রপতি চায় যে তিনি তার রেজিগনেশন লেটার জমা দেবেন, তো সেটা প্রেসিডেন্টের কাছে একমাত্র জমা দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আর্টিকেল 63-তে উপরাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে, বা ভাইস প্রেসিডেন্টের কথা উল্লেখ রয়েছে। আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছে তিনি হচ্ছেন জগদীপ ধনকর, আর আমাদের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে।
তারপর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি নীতি আয়োগের উদ্দেশ্য নয়? হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট আ অবজেক্টিভ অফ নীতি আয়োগ? নীতি আয়োগ কি? নীতি আয়োগ হচ্ছে প্ল্যানিং যে কমিশন রয়েছে আমাদের, পূর্বে প্ল্যানিং কমিশন নামে এটা পরিচিত ছিল এবং পরবর্তীতে এটা 2015 সালে নীতি আয়োগ নামে পরিবর্তিত করা হয়। সেটা অবশ্যই বর্তমান যে সরকার রয়েছে, নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার, বিজেপির গভর্নমেন্ট রয়েছে, তারাই পরিবর্তন করেন প্ল্যানিং কমিশনকে নীতি আয়োগে। ঠিক আছে, সেটা করেছেন 2015 সালের 1 জানুয়ারিতে। অপশনগুলো দেখো কি বলছে, ইট প্রোভাইডস এ ক্রিটিক্যাল ডাইরেকশন এন্ড স্ট্র্যাটেজিক ইনপুট ইন দি ডেভেলপমেন্ট প্রসেস, নাকি ইন ফাংশন অ্যাজ দ্য থিঙ্ক ট্যাঙ্ক ইন প্রোভাইডিং কি এলিমেন্টস টু পলিসি, নাকি ইট মনিটরস এন্ড evaluates the implementation of the programs, নাকি it offers a platform for resolution of interstate conflict as provider of first and last resort। অপশন সঠিক হয়ে যাবে এটা ডি নাম্বার, ইট অফার্স, এটা অফার করে সেই প্ল্যাটফর্মকে কিসের জন্য? রেজলিউশন অফ ইন্টারস্টেট, মানে আন্তঃরাজ্যের যে দ্বন্দ্ব রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম রেজলিউশনকে প্রোভাইড করতে, প্রোভাইডস ফর ফার্স্ট এন্ড লাস্ট রিসর্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল সায়েন্স। দেখো হ্যাঁ ঠিকই আছে, দেখো ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল সায়েন্স বললে তোমরা বেশি ভালো বুঝবে বাংলার থেকে, তো এটা মাথায় রাখবে, বাংলা যদি আসে তো এরকম ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক কাকে বলা হয়। অপশন এ এপিজে আব্দুল কালাম হবে, নাকি পিকে আইয়ার হবে, নাকি সিভি রমন হবে, নাকি স্যার জগদীশ চন্দ্র বোস হবে? এখানে একমাত্র অবশ্যই এপিজে আব্দুল কালামই হবে। তাহলে এপিজে আব্দুল কালামকে আমরা ভারতের মিসাইল ম্যান হিসেবে জানি বা মিসাইল সায়েন্সের জনক বলেও জানি। তো আমাদের যে এপিজে আব্দুল কালাম রয়েছে তাকে আমরা মিসাইল ম্যান বলেও সম্বোধন করি। তিনি আমাদের 11তম প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তিনি আমাদের 11তম প্রেসিডেন্ট ছিলেন। কত 2002 থেকে 2007 সাল পর্যন্ত তার টেনিওর ছিল এবং তিনি নাগ, তারপরে আকাশ, ত্রিশূল, তারপরে অগ্নি, পৃথিবী, এইসব যে মিসাইল গুলোকে তৈরির ক্ষেত্রে তিনি হচ্ছে মেন ডাইরেক্টর হিসাবে কাজ করেছিলেন। এবং পোখরানে যে 1998 সালে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেখানেও তিনি অর্গানাইজেশনাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছিলেন। ঠিক আছে, and technical সাপোর্ট দিয়েছিলেন। এবং তার মৃত্যু হয় কোথায়? শিলংয়ে। হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছিলেন সেখানে শিলংয়ে। কোথায়? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেখানে 2015 সালের 27 মে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশ্যই তিনি শ্বাসকষ্টে মারা যান। ঠিক আছে, হার্ট অ্যাটাক হয়ে মারা যান, কার্ডিয়াক অ্যাটাক হয়, তারপরে তিনি মারা যান। স্পিচ দিচ্ছিলেন সেই অবস্থাতে তিনি স্টেজে হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দি কল অফ গরিবি হাটাও ওয়াজ ইনকর্পোরেটেড ইন। গরিবি হাটাও বলে একটি স্লোগান ছিল, তো সেটা কোন প্ল্যানের অধীন কোন প্ল্যান চলাকালীন সময় বলা হয়েছিল? এটা অবশ্যই ইন্দিরা গান্ধী সেই সময়কার যে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন তার দ্বারা বলা হয়েছিল। তো সেটা কি হবে? 5th 5-year প্ল্যানে আওতায় বলা হয়েছিল, দি কল অফ গরিবি হাটাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনস্ফিয়ার বলা হয়? এটা দেখো অনেকে বলতে পারো ওজোন স্তরকে, অবশ্যই হ্যাঁ ওজোন স্তরকে ওজোনস্ফিয়ার
বলা হয়, কিন্তু একে আরেকটি জানো বলা হয়, নামেও ডাকা হয়। এটা কি ইকোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি ট্রোপোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার? এটা হয়ে যাবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এটা আমাদের পৃথিবীর যে আর্থ সারফেস রয়েছে, আর্থ সারফেস থেকে প্রায় 15 থেকে 35 কিলোমিটার যে দূরত্ব রয়েছে, এই স্থানটাকেই বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরটাকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর বলা হয়। পরবর্তী দেখো প্রশ্নে কি বলেছে, ভারতের রাজনৈতিক দলগুলি কাদের দ্বারা স্বীকৃত? বাই হুম আর পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়ান রেকগনাইজড? ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দি ফিনান্স কমিশন, নাকি স্টেট ইলেকশন কমিশন, নাকি নান অফ দি অ্যাবাভ? ভারতের রাজনৈতিক দলগুলো অবশ্যই ভারতের যে ইলেকশন কমিশন রয়েছে তার দ্বারাই স্বীকৃত। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়েছিল? 25শে জানুয়ারি 1950। 25 জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্থাপন হয়। আর এর প্রধানকে ইলেকশন কমিশনার। ঠিক আছে, ইলেকশন কমিশনার। কমিশনার হচ্ছে এর হেড। 13 নম্বর কি বলছে, দারিদ্র্যসীমার ধারণা পর্যালোচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? হুইচ কমিটি ওয়াজ সেট আপ টু রিভিউ দি কনসেপ্ট অফ পভার্টি লাইন? সুরেশ টেন্ডুলকর কমিটি, নাকি লাগদওয়ালা কমিটি, নাকি ওয়াঞ্চু কমিটি, নাকি দত্ত কমিটি? এটা অবশ্যই অপশন হয়ে যাবে সুরেশ টেন্ডুলকর কমিটি। দরিদ্র সমাজের ধারণা পর্যালোচনা করার জন্য সুরেশ টেন্ডুলকর কমিটিকে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে কি বলে দেখা দাও, কি বলেছে, নিচের কোন গিরিপথটি সিকিম রাজ্যে অবস্থিত? হুইচ অফ দি ফলোইং পাসেস ইজ লোকেটেড ইন দি স্টেট অফ সিকিম? বমদিপলা, নাকি জেলেপলা, নাকি রোহতাংলা, নাকি জুজিলা? এটা অপশন হয়ে যাবে কি সঠিক জেলেপলা পাস, যা সিকিম রাজ্যে অবস্থিত। দেখো কি বলছে, বিশ্বের বৃহত্তম নদীমাতৃক দ্বীপটি ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? দি ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দি ফলোইং ইন্ডিয়ান স্টেট? তো এটা অপশন কি হয়ে যাবে, বিহার, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাকি আসাম? দেখো প্রথমে বলছি বিশ্বের যে বৃহত্তম নদীমাতৃক দ্বীপটি সেটা ব্রহ্মপুত্র রিভারে অবস্থিত। ব্রহ্মপুত্র রিভার। তো ব্রহ্মপুত্র রিভার কোন রাজ্যের উপর দিয়ে গেছে? সেটা অবশ্যই কি আসাম রাজ্যের উপর দিয়ে গেছে। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, আসাম রাজ্য। তাহলে সেই দ্বীপটির নাম কি? মাজুলি। ঠিক আছে, মাজুলি হচ্ছে সেই দ্বীপটির নাম, এবং সেটি 2016 সালে প্রথম ডিস্ট্রিক্ট হিসাবে, সেখানকার আর কি ফার্স্ট আইল্যান্ড ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারতের ফার্স্ট আইল্যান্ড ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষিত হয়েছে। ঠিক আছে, মনে থাকবে। 2016 এটি প্রথম ভারতের আইল্যান্ড হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটার নাম কি মাজুলি। এবং পরবর্তী প্রশ্নে কি বলেছে, কোন দেশের সাথে ভারতের সব থেকে ছোট সীমান্ত রয়েছে? এখানে দেখো প্রতিটি আমাদের ভারতের সাথে সীমানা শেয়ার করে। তো এখানে দেখো কি বলেছে, নেপাল, ভুটান, আফগানিস্তান, নাকি চায়না? এখানে দেখো আফগানিস্তান হচ্ছে সব থেকে ছোট বর্ডার শেয়ার করে আমাদের ভারতের সাথে। সব থেকে বড় কার সাথে শেয়ার করে? বাংলাদেশের সাথে। ঠিক আছে, বাংলাদেশের সাথে সব থেকে বড় শেয়ার করে কত? 4096 কিলোমিটার। আর আফগানিস্তানের সাথে কত করে? 106 কিলোমিটার। মনে থাকবে। আর দেখো ভারতের সাথে মোট কতগুলি দেশ তাদের বর্ডার শেয়ার করে? পাকিস্তান একটা রয়েছে, বাংলাদেশ একটা রয়েছে, চীন রয়েছে, নেপাল রয়েছে, মায়ানমার রয়েছে, ভুটান রয়েছে, আর আফগানিস্তান। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7টি দেশ ভারতের সাথে বর্ডার শেয়ার করে। তার মধ্যে বাংলাদেশ সব থেকে বড় 4096 কিলোমিটার, এবং আফগানিস্তান 106 কিলোমিটার বর্ডার শেয়ার করে। তো তাহলে কি বলা গেল, আফগানিস্তান সব থেকে ছোট সীমান্ত শেয়ার করে ভারতের সাথে। রবি সিজন কোন সাল থেকে কোন সাল? রবি ফসল মানলি আমরা কি বলতে পারি? উইন্টার ফসল বলতে পারি, উইন্টারের ফসল বলতে পারি। তো সেখানে উইন্টার ফসল যদি তোমরা বলো, আমরা তাহলে একবারে আমরা পয়েন্ট আউট করতে পারি উইন্টার সিজন মেনলি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত, মাঝামাঝি সময়টা আমাদের ভারতে
মেইনলি উইন্টার সিজন থাকে বা শীতকাল বলতে পারো, তাহলে সেটা কি হয়ে যাবে অক্টোবর এন্ড এপ্রিল। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অক্টোবর এন্ড এপ্রিল, এটা হচ্ছে রবি সিজনের সময়। ঠিক আছে, তো পরবর্তী দেখো প্রশ্নে কি বলেছে, পুনর্ভবা এবং আত্রাই নিম্নোক্ত কোন নদীর শাখা নদী। তো পুনর্ভবা এবং আত্রাই কোন নদীর শাখা নদী বলছে, এখানে অপশন দেখো দিয়েছে তোর্ষা, তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। এখানে অবশ্যই অপশন হয়ে যাবে কি তিস্তা নদী। তিস্তা নদীর শাখা নদী কি পুনর্ভবা এবং আত্রাই, এটা মাথায় রাখবে তোমরা। পশ্চিমবঙ্গের রাজধানীর কাছাকাছি অবস্থিত কোনটি? দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু দি ইকুয়েটর, টপিক অফ ক্যান্সার, নাকি টপিক অফ ক্যাপ্রিকন, নাকি আর্কটিক সার্কেল। মানে ভারতের রাজধানী কি কলকাতা, এবং কলকাতার নিকটবর্তী দিক দিয়ে এর চারটির মধ্যে কোনটি চলে গেছে? এটা চলে গেছে কি টপিক অফ ক্যান্সার। টপিক অফ ক্যান্সার যা ভারতের পশ্চিমবঙ্গের তার রাজধানী কলকাতার নিকটবর্তী স্থান দিয়ে চলে গেছে। এবং সেটা আমি তোমরা বলতে পারো অনেক সময় আসতে পারে যে ভারতের কোন কোন রাজ্য জেলার উপর দিয়ে এটা চলে গেছে। কি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া, এই সব জেলার উপর দিয়ে আমাদের রাজ্যের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার চলে গেছে এবং ভারতের রাজধানীর নিকটবর্তী স্থান দিয়ে চলে গেছে। তোমরা জানো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এটা সমস্তটাই কলকাতার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এখানে মাথায় রাখবে এটা। অনেক সময় বলতে পারে চারটা অপশন দিয়ে দিল যে এগুলোর মধ্যে কোনটি টপিক অফ ক্যান্সারের মানে কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার চলে গেছে, পুরুলিয়া দিয়ে আর অন্যান্য জেলাগুলো অন্য দিয়ে দিল, তখন পুরুলিয়া তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বা তিনটি দিল পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আবার আরেকটি দিয়ে দিল অন্য একটি রাজ্য জেলা, তো দিয়ে বলতো যে কোনটার উপর দিয়ে যায়নি। তো তখন এই চারটা অপশনকে তোমরা মনে রাখলে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া যদি মনে রাখো, তাহলে অল্টারনেট আরেকটি অপশন তোমরা ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো টপিক অফ ক্যান্সার যেটা পশ্চিমবঙ্গের রাজধানীর কাছাকাছি অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু হুইচ অফ দি ফলোইং মাউন্টেন রেঞ্জ? বিলংস হবে, হ্যাঁ, দার্জিলিং রেঞ্জ হবে, সিঙ্গুলিলা রেঞ্জ হবে, না জয়ন্তী হিল হবে, না নবদিয়া হবে। এটা হয়ে যাবে কি সিঙ্গুলিলা পর্বতমালা। সিঙ্গুলিলা পর্বতমালায় যে সান্দাকফু রয়েছে, সান্দাকফু হচ্ছে হাইস্ট, সান্দাকফু এটি হচ্ছে হাইস্ট শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। মনে রাখবে 3636। ঠিক আছে, সিঙ্গুলিলা রেঞ্জের সান্দাকফু হচ্ছে হাইস্ট পিক, যা 3636 মানে মিটার, 3636 মিটার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা সিঙ্গুলিলা রেঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলে দেখো কি বলেছে, কোরবা কয়লা ক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দি কোরবা কোলফিল্ড ইজ লোকেটেড ইন দি ইন্ডিয়াস হুইচ স্টেট? এটা কি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, নাকি বিহার, নাকি ঝাড়খণ্ড? এটা হয়ে যাবে কি ছত্তিশগড়। কোরবা কয়লা ক্ষেত্র কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। ভারতের খনিজ সমৃদ্ধ মালভূমি কোনটি? দি প্লেটিউ রিচেস্ট ইন মিনারেল ইন ইন্ডিয়াস কোথায়? ছোট নাগপুর মালভূমি, মাইসোর প্লেটু, নাকি ডেকান প্লেটু, নাকি মালওয়া প্লেটু? এটা হয়ে যাবে কি ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমিতে ভারতের খনিজ সমৃদ্ধ মালভূমি বলা হয়। ঠিক আছে, এখানে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, ভারতের লোকপাল বা লোকায়ুক্ত, বা বলছে যে ভারতের লোকপাল ও লোকায়ুক্তের কার্যালয় নিচের কোনটির উপর ভিত্তি করে হয়? এখানে দেখো অপশন কি দিয়েছে, দি পার্লামেন্টারি কমিশন, নাকি অম্বুডসম্যান অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়া, নাকি প্রকিউরেটর জেনারেল অফ রাশিয়া, নাকি কাউন্সিল অফ স্টেট ফ্রেন্স? এটা অপশন সঠিক হয়ে যাবে অম্বুডসম্যান অফ স্ক্যান্ডিনেভিয়া। ভারতের লোকপাল লোকায়ুক্ত কার্যালয় নিচের অম্বুডসম্যান এবং স্ক্যান্ডিনেভিয়ার উপর ভিত্তি করে হয়। দেখো এই লোকপাল লোকায়ুক্ত এটা কোন অ্যাক্টের উপর নির্ভর করে হয়েছে, কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে? এটা অ্যাক্ট 2013, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013
এই অধীন এটাকে স্টাবলিশড হয়েছে। লোকপাল মেনলি যে কিসের জন্য হয়েছে, কেন্দ্রীয় এবং যে রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা, কেন্দ্রের ক্ষেত্রে লোকপাল ব্যবহার করা হয় এবং রাজ্যের ক্ষেত্রে লোকায়ত, এবং পাবলিক ফিগারকে আরো আর কি তোমাদের কি বলে এটা শাসনের ক্ষেত্রে হেল্প করতে। বিভিন্ন রকম করাপশন সেই সব ব্যাপারে জাজ করতে, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করতে এই লোকায়ত এবং লোকপাল এই ইনিশিয়েটিভটি তৈরি করা হয়েছে, এবং এটা লোকপাল এবং লোকায়ত 2013 মাধ্যমে করা হয়েছে। প্রথম সংশোধনী বিল কবে পাস হয়? When was the first amendment bill passed? এটা কবে হবে? 1950, 1952, 1951 নাকি 1954? এটা হয়ে যাবে কি 1951 সালে প্রথম ভারতের সংশোধনী বিল বা অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছিল। আর্টিকেল 312 বা 312 অফ ইন্ডিয়া কনস্টিটিউশন ডিলস উইথ কিসের সাথে ডিলস করে? এটা কি হয়ে যাবে? অল ইন্ডিয়া সার্ভিস, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, নাকি গ্রাম সভা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে তোমরা কি বলতে পারো? অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে যে আমাদের ইউপিএসসি বলছে, ইউপিএসসি, তার ইউপিএসসির মধ্যে যেটা আর কি আইএএস, আইপিএস, এছাড়াও কি ফরেস্ট যে সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস বা যেটাকে আইএফএস বলা হয়, এগুলোর কথা উল্লেখ রয়েছে আর্টিকেল 312-তে। ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিসের কথা উল্লেখ রয়েছে। তো দেখো, আশা করি তোমাদের কাছে তোমরা এগুলো মিলিয়েছো এবং কতগুলো তোমাদের ঠিক হলো 25 খানার মধ্যে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের এই প্রশ্নগুলি 25 খানাই ছিল, তোমাদের সাথে আলোচনা করলাম, এবং পরবর্তীতে আরো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে তো বেল আইকন নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, তাহলে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। এই ছোট ছোট ইনিশিয়েটিভ গুলো কি করবে, আমাদের ভিডিওকে আরো বেশি বেশি তোমাদের মতন অ্যাসপিরেন্ট বা তোমাদের মতন যারা এইসব ভিডিও পছন্দ করে তাদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা নিজেরাও এরকম প্রশ্ন কালেক্ট করবে, পারলে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেটাও করার চেষ্টা করব। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।